আপা ওইটা রাখ না, এক রাত পরে কি তুই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরীকে হয়ে যাবি? তুই বা এত কথা কেন বলছিস? তোকে না রাতের ওষুধ দিয়ে দিয়েছি, এখন ঘুমিয়ে যা। রাতে যখন আবার ওষুধ খাওয়ার সময় হবে আমি ডেকে দিব। সৃষ্টিকর্তা মনে হয় আমাকে পার্মানেন্টলি ঘুমের ব্যবস্থা করে দিচ্ছে, এই জন্য যতটা পারি জেগে থাকার চেষ্টা করছি। সাদিয়া, তুই সারাটা দিন উল্টাপাল্টা কথা বলছিস। তোকে কতবার বলেছি এসব কথা মাথায় না আনতে, আর ডক্টর তো বলেছে তারা সর্বোচ্চ চেষ্টা করবে টেনশন না করতে। ডাক্তার এরকম বলে আপা, কিন্তু আমি জানি আমি খুব বেশি দিন আর বাঁচবো না। আমি মরে যাব সেখানে আমার দুঃখ না, কিন্তু আমার দুঃখ আমি মরে গেলে আর কোনোদিন চাইলেও বৃষ্টিতে ভিজতে পারবো না, কারণ আমার কবরের মাটি আমাকে আর বৃষ্টিতে ভিজতে দিবে না। আপা বাইরে না খুব সুন্দর বৃষ্টি হচ্ছে, আমাকে একটু ছাদে নিয়ে যাবে, আমি বৃষ্টিতে ভিজবো প্লিজ। সাদিয়া প্লিজ, লক্ষ্মী বোন আমার, এখন ঘুমিয়ে যা। তোর ইমিউনিটি সিস্টেম এমনিতেই অনেক দুর্বল, এদিকে বৃষ্টিতে ভিজে যদি তোর ঠান্ডা লাগে তাহলে ভয়াবহ বিপদ হয়ে যাবে। তুই একবার সুস্থ হয়ে যা, তারপর যত ইচ্ছা তুই বৃষ্টিতে ভিজিস। এই কথা কি তুই আমাকে বলে সান্ত্বনা দিচ্ছিস, না নিজেকে বোঝানোর চেষ্টা করছিস? আমি জানি তোরা অনেক চেষ্টা করছিস, যুদ্ধ করছিস, কিন্তু আমি আর ফিরবো না। হ্যালো। অরণ্য, তুমি দিনে দিনে আমার কাছে একটা বিরক্তির কারণ হয়ে যাচ্ছ। তুমি কখনো দেখছো একটা বয়ফ্রেন্ড তার গার্লফ্রেন্ডকে এতক্ষণ ওয়েট করায়? আমার কোনো দোষ নেই সাদিয়া, সব দোষ এই ছাতা। এই ছাতা খুঁজে পাচ্ছিলাম না, তাই দেরি হয়েছে। আমি বুঝলাম না, মানে এইরকম রোদের মধ্যে ছাতা কেন দরকার তোমার? কি তোমার সোনার অঙ্গ রোদে পুড়ে যাবে? না মানে আজকে ওয়েদার ফোরকাস্টে দেখলাম যে বৃষ্টি হওয়ার প্রবল সম্ভাবনা, আর আমার রাশিচক্রে আছে বৃষ্টিতে হয়ে যাবে না, তাহলে ঠান্ডা লাগবে, তাই আমি ছাতা নিয়ে আসছি। এই যুগে এসে হরোস্কোপটা কে বিশ্বাস করে বলো তো? আমাদের আজকে প্রেমের বয়স হচ্ছে 3 বছর। এই 3 বছরে আমরা কোনোদিন বৃষ্টিতে ভিজি নাই। মানে আমি মনে হয় এই পৃথিবীর একমাত্র প্রথম কাপল যারা এখনো বৃষ্টিতে হাত ধরে হাঁটি নাই, বৃষ্টি স্নাত দিনে রেল লাইনে ঘুরে বেড়াই নাই। অরণ্য, তুমি খুব ভালো করে জানো বৃষ্টি আমার ভীষণ পছন্দ, তারপরেও তুমি সবসময় বাহানা করো যাতে বৃষ্টিতে ভিজতে না হয়। আজকে বৃষ্টি হোক আর না হোক, তোমার ওয়েদার ফরকাস্ট যাই বলুক না কেন, যদি বৃষ্টির নামে তুমি আর আমি ওই চৌরাস্তায় যে হাত ধরে বৃষ্টিতে হাঁটবো, এবং তুমি একটা কদম গাছ খুঁজবা, খুঁজে কদম ফুল এনে আমার চুলে গুজে দিবা। কদম ফুল আনা বন্ধু ঠিক আছে, কিন্তু বৃষ্টিতে ভেজা যাবে না। আমার রাশিচক্রে লেখা আছে যে বৃষ্টিতে ভিজলে ঠান্ডা লাগে, আমি ঠান্ডা লাগাতে পারবো না। তার চেয়ে তুমি একা বৃষ্টিতে ভেজো, আমি সুন্দর একটা রিলস বানিয়ে দেবো। অরণ্য, এই ছাতাটা আজকে আমি তোর পিঠে ভাঙবো, এবং সেটা তোর কোনো রাশি চক্র আমাকে থামাইতে পারবে না, বুঝতে পারছিস? এবং সেটা কি সুন্দর একটা ভাইরাল রিলস হবে বলতো? সাদিয়া, বৃষ্টির নামতে এখনো অনেক দেরি, আমরা এখন ঝগড়াটা না করি, আগে বৃষ্টি নামুক তারপর ঝগড়া করি। অরণ্য, আমি মোটেও তোমার সাথে ঝগড়া করতে চাই না। আজকে আমাদের সম্পর্কে 3 বছর, তাই না? এই 3 বছরে তুমি বলো তুমি আমার কোন শখ আহ্লাদটা পূরণ করছো? কিচ্ছু করো নাই। প্রতিদিন আমি বাসা থেকে বের হই এই শপথ করে যে আমি তোমার সাথে আজকে ঝগড়া করবো না, আর প্রতিদিন তুমি বাসা থেকে বের হও এই মনে করে যে আজকে আমার সাথে তুমি ঝগড়া করবাই। আমি কি শান্তশিষ্ট একটা মেয়ে ছিলাম? খুব বস্তির মেয়ে বানাই দিছো তুমি আমাকে। সেটাই, কে যে শান্ত আর কে যে অশান্ত বোঝাই যায়। এটার মানে কি আবার?
না এটার মানে কিছু না, তোমার জন্য ঝালমুড়ি আনছি, ঝালমুড়ি খাও। আজকে তোর ঝালমুড়ি আমি তোকেই খাবো। খা 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 খা, বেশি করে বেশি করে বেশি। ও নে। আপনার সন্তানের ভালোবাসায় ও সুস্বাস্থ্যে বেড়ে উঠতে প্রয়োজন সানশাইনে তৈরি ঘরের খাবার। সানশাইন আটা ময়দা সুজি। ভালোবাসায় তৈরি। তুমি এখনো ঘুমাওনি? আস্তে আস্তে। ঘুমাতে ইচ্ছে হচ্ছে না। রাতের খাবার খেয়েছো? সে কখন? রিপোর্টে কি আসছে? রিপোর্ট সব ঠিক আছে, ডক্টর কালকে দেখবে, তারপর নেক্সট স্টেজে ট্রিটমেন্ট সেট করবে। অরণ্য, আমার হাতটা শক্ত করে ধরবা। তোমরা যতই চেষ্টা করো, আমি জানি আমার চলে যাওয়ার সময় হয়ে আসছে। আমি মারা গেলে তুমি শান্তশিষ্ট লক্ষ্মী দেখে একটা মেয়ে বিয়ে করো, যে কিনা শুধু শুধু তোমাকে বৃষ্টিতে ভেজার জন্য জেদ করবে না। তোমার কোথাও যাওয়া হচ্ছে না, কারণ আমি জানি তুমি সুস্থ হয়ে যাবে। তারপর আমি আর তুমি দুজনে মিলে ঝুম বৃষ্টিতে ভিজবো। তোমার ঠান্ডা লেগে যাবে যে? আমি আমার রাশিচক্রের পাতাটা হারিয়ে ফেলেছি, এখন আর ঠান্ডা লাগবে না। আর যদি ঠান্ডা লেগেই যায়, তুমি তো আছোই, তোমার উত্তাপে আমায় আশ্রয় দিবে না? তোমরা কেউ কেন বুঝতে চাচ্ছ না আমার উত্তাপ দিনে দিনে কমে যাচ্ছে, প্রায় নিভু নিভু। তাও কেন তো স্বপ্ন দেখো? ভালোবাসি তাই। আর মেডিকেল সায়েন্স বলে তোমার এখনো আশা আছে, রিকভার করতে পারবে। সো যতক্ষণ শ্বাস ততক্ষণ আস। অরণ্য, তুমি কি জানো আমার ক্যান্সার ধরার পর থেকে তুমি অনেক ম্যাচিওর হয়ে গেছো। তোমাকে যত দেখি আমার আফসোস হয়, তোমাকে ছেড়ে যেতে হবে যে, তাই। আমার কোনো আফসোস হচ্ছে না, কারণ আমি জানি তুমি আমাকে ছেড়ে কোথাও যাচ্ছ না, কারণ তুমি আমার হাড্ডি মাংস না জ্বালায় কোথাও যেতে পারো না। আমি তোমাকে খুব জ্বালাই, তাই না? তুমি মোটেও জ্বালাও না, তুমি আমাকে ভালোবাসো। আর ভালোবাসো বলেই এই ভালোবাসার মানুষটার কাছে তোমার চাওয়ার ঘাটতি পড়লেই তুমি ঠিক ডাঙায় ওঠা মাছের মতো ছটফট করতে থাকো। এটাকে তো জ্বালাতন বলা যায় না। তাহলে এটাকে কি বলে? ভালোবাসার সাইড ইফেক্ট। রাতে খেয়েছো তুমি? না, এখনো খাওয়া হয়নি। বাবা ফার্মেসিতে গেছে, আসতে পরে একসাথে খাবো। যাই হোক, অনেক কথা বলে ফেলেছি, তুই এখন ঘুমো। দাঁড়াও। ঘুমাবো না। কিন্তু আমার তো ঘুমাতে ইচ্ছে হচ্ছে না। হবে তোমাকে বাবা। পা টান টান করো। এসি কমিয়ে দিব? থাক। থাকো। গুড নাইট। আমি না মাঝে মাঝে চিন্তা করি, আমি যদি চলে যাই তাহলে তোমার কি হবে? তুমি কাকে জ্বালাবা? তুমি একবার যেয়ে দেখো, পা দুটো কেটে ফ্রিজে ভরে রাখবো। তুমি না খুব আশ্চর্যজনক। হুমায়ুন আহমেদের হিমুর মতো আনপ্রেডিক্টেবল,
কখনো মনে হয় তুমি আমাকে ভালোই বাসো না, আবার কখনো মনে হয় তুমি আমাকে এই পৃথিবীর সবচেয়ে বেশি ভালোবাসো। এত মনে হওয়ার কি দরকার অরণ্য? তুমি আমার কাছে অভ্যস্ত তার মতো, বুঝছো? মানে মানুষ নিঃশ্বাস নিতে ঠিক যতটা অভ্যস্ত সেরকম। তুমি আমার কাছে বোম্বাই মরিচের মতো, অনেক ঝাল, কিন্তু বোম্বাই মরিচের এক বেলা চলে। অরণ্য, তুমি কি আবার কবিতার বই পড়া শুরু করছো? মানে কবিতার বই পড়ার পরে তোমার যে ধরনের লক্ষণ আমার সব কিন্তু জানা আছে, আর তারপরে তুমি যে মানুষকে পেইনটা দাও, এবার যদি তুমি সেই পেইনটা দিছো, সব কবিতার বই নিয়ে তোমাকে খাওয়াই দিব কিন্তু। না মানে গতকাল রাতে একটা বই পড়ছিলাম, তো বইটার মধ্যে দেখে যে হচ্ছে নায়ক হঠাৎ করে চলে যায়, মানে মরে যায় আর কি। তো তারপর নায়িকা ফিল করে যে সে নায়ককে অনেক ভালোবাসে। ওই জায়গা থেকে আমার মনে হলো যে মানে আমি যদি চলে যাই তাহলে তোমার কি হবে, কি ফিল করো। ও মানে এখানে তোমার চলে যাওয়া মানে হচ্ছে তোমার মরে যাওয়া। হ্যাঁ বললাম তো। মামা, রিক্সাটা থামান। নাম মানে কি? নাম? লোকজন আসে, আশেপাশের লোকজন ট্যাপ ট্যাপ করে তাকে বসে। কি হয়েছে বলো? মামা যান, মামা যান। মামা দাঁড়ান, রিক্সা থেকে নাম। নাম। শোন, আমি একটা কথা বলি, মানুষজন দেখলে দেখবে। এখন তুই যদি না যাস বাসায় নিজের মতো করে, তাহলে আমি মানুষজনকে বলবো তুই আমাকে ডিস্টার্ব করতেছিস, তারপরে মানুষজন তোকে পিটাবে। হ্যাঁ, পিটানোর পরে সেটা আমি রিলস বানায় ফেসবুকে ভাইরাল করে দিব। আমার বিশ্বাস যে তুমি এটাও করতে পারো, তুমি তোমাকে অবিশ্বাস করতেছি, তুমি তোমরা বলবা তো যে আমি কি করছি, মানে কেন না হয়ে যাবে তুমি। শোনো, এসব ব্যাপার নিয়ে যে আমি অনেক সেন্সিটিভ এটা তুমি জানো। তারপরে এই যে মরে যাব, চলে যাব, এখানে যাব, সেখানে যাব, এগুলো করার কোনো মানে আমি দেখি না। মামা চলেন, দাঁড়ান, মানি ব্যাগ দে। মানি ব্যাগ কেন? দে না। মানি ব্যাগে তো টাকা। রিক্সা ভাড়া নাই? টাকা তুই এখন হেঁটে হেঁটে বাসে যা। মামা চলেন। মামা, এই মামা থামো না। থামছে মামা। তুই থাম। মামা চলেন। এই একটু থামাও না, একটু থামাও না। এ মামা থামো না, তোমার তো আমি ডাক দিছিলাম। এই থামাইতে বলো না একটু। মামা থামেন। মানিকা, সাদিয়া কি ঘুমাচ্ছে? সাদিয়া তো ঘুমাতে চায় না বাবা, ওর ভেতর থেকে চলে যাওয়ার বার্তাটা পেয়ে গেছে। যে কদিনই বেঁচে আছে জেগে জেগে কাটাতে চাচ্ছে। মারে, কান্না করিস না, আল্লাহ উপরে ভরসা রাখ। তার যখন সময় হবে তিনি ডেকে নেবেন তার বান্দা বান্দিদের। তার আগে কিচ্ছু হবে না, খালি আল্লাহকে ডাক। মা। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। চাচা ওষুধগুলো এনেছিলেন? হ্যাঁ, আমি মেডিসিনগুলো হেড নার্সকে দিছি। আচ্ছা, তুমি সাদিয়ার সব রিপোর্ট করে উঠাইছো তো? জি চাচা, রিপোর্টগুলো দেখে যা বুঝলাম তেমন কোনো ইমপ্রুভমেন্ট নেই। আগামীকাল মেইন ডাক্তার আসবে, উনি দেখে সব বলতে পারবে। অরণ্য, তুমি রাতে কিছু খেয়েছো? আপু, গলা থেকে খাবার নামবে না, ভিতরে খুব অস্থিরতা কাজ করছে। অরণ্য, তুমি আমাদের কোনো নিকট আত্মীয় না, শুধুমাত্র ভালোবাসার টানে তুমি যেরকম কষ্ট করছো, আমি তোমার জন্য প্রাণ ভরে দোয়া করি সারাটা জীবন যেন তুমি সুখী হও। এই যুগের ছেলেমেয়েরাও যে সত্যিকারে ভালোবাসতে পারে তোমাকে না দেখলে বুঝতে পারতাম না। চাচা, ভালোবাসা সবসময় ছিল, শুধু যুগে যুগে প্রকাশভঙ্গি পাল্টেছে মাত্র। আচ্ছা, তোমরা দাঁড়িয়ে কথা বলো। সাদিয়া কি ঔষধের সময় হয়ে গেছে? মেয়েটা এমনিতেই কয়েকদিন ধরে কিছুই খাচ্ছে না, দেখি কিছু একটা খাইয়ে যদি ওষুধটা খাওয়াতে পারি। মেয়েটা একদম মায়ের মতো জিদ্দি হয়েছে। তোরা এক কাজ কর, কথা বল, আমি চেষ্টা করে দেখি আমি নিজে হাতে খাওয়াতে পারি কিনা। আবার কবে যে আমার মেয়েটাকে আদর করতে পারবো সেটা তো ঠিক। কথা বল তোরা। সবার ভরসা পেতে নিজেকে হতে হয়
পাতের মতো দৃঢ়, ঠিক যেমনটা জেডএসআর। জেরুসালেম 25 বছরের পথ চলায় নিরাপদে রাখার প্রত্যয়ে। নে হাকর হাকর হাকর। বাবার পারবো না প্লিজ। কেন পারবি না বল? মাত্রই তোর কেমোথেরাপিটা দেওয়া শেষ হলো, এখন তোর শরীরটা অনেক দুর্বল না? এখন যদি তুই ঠিকঠাক মতো না খাস তুই দুর্বল হয়ে পড়বি না বল মা? বাবা আমার না একদম ভালো লাগছে না, যা হবে হোক, চলুন আমরা বাসায় চলে যাই। মারে এত অস্থির হলে হবে? আমরা তার শখ করে হাসপাতালে নেই। লাস্ট 1 বছর ধরে এটাই হচ্ছে, আজকে চেন্নাই, কালকে ব্যাংকক, পরশু ঢাকা। আর ভালো লাগতেছে না বাবা। আচ্ছা ঠিক আছে, আমি কালকে তোর ডাক্তারের সাথে কথা বলবো। নে হাকর, তোকে খাওয়াই দিই। আমি খাবো না বলছি, আমি খাবো না আজকে রাতে, আমি ওষুধও খাবো না, দেখবো আমার কি হয়। থাপড়ায় 32টা দাঁত ফেলে দেবো। হাকর তো বলছি না, হাকর চুপচাপ খা। নে হাকর। খাবে না, শরীর ঠিক থাকবে না খেলে। নে আবার। খাবারের টেস্ট ঠিক আছে তো? এত খিদা লাগছে, খাবার টেস্টই বুঝতে পারছি না। আজকে বাসার রান্না ভালো হয় না? তুমি না সারা জীবন উজবুকি থেকে যাবা। আমার বাসায় সবচেয়ে খারাপ রাখলেও এই ডিম যেটাতে মরিচ আর এই পেঁয়াজ আলাদা করা যায়, সেটা হচ্ছে অনেক বেটার। ও, আমার সাথে লাঞ্চ করতে ইচ্ছে করতেছিল না? এরকম লাঞ্চ করতে ইচ্ছে হলে বলবা, তোমার জন্য টাকা জমাবো, তোর ভালো জায়গায় খাওয়াবো। তোর আর বললো না, সকালে বাসায় ঝগড়া করে আসছি বুঝছো, রাগ দেখে বলে দিছি এই বাসার পানি খাবার কিচ্ছু খাবো না। তারপরে বের হয়ে লাগছে যে খিদা, সাথে সাথে তোমাকে ফোন দিলাম। তার মানে এখানে প্রেম নেই, ভালোবাসা নেই, আজ শুধু ক্ষুধা ক্ষুধা ক্ষুধা। আছে তো, এই যে বিপদে পড়ে সবার আগে আমি তোমাকে ফোন দিলাম, এটাই তো প্রেম ভালোবাসা। ছাগল কোথাকার। তুমি একটু খোঁজ নিয়ে দেখো না, কোথাও রোমান্টিক হওয়ার কোর্স করা যায় কিনা। আমি টিউশন ফি দিলাম। আচ্ছা, তুমি রোমান্টিক কোচিং এর টিউশন ফি কেমনে দিবা? কোচিং এর সিঁড়ি মুছে আর কোচিং এর জন্য চা বানায়? এই ডিম ভাত খাওয়ার বিল দেওয়ার জন্য আমার মতো গরিবদের লাগে তোমার? হ্যাঁ রে ভদ্র মহিলা। বলছিলাম না বানরের গলায় মুক্তার মালা মানায় না। এই যে তোমাকে আমি ভালোবেসে ডেকে আনছি যে চলো তোমার সাথে ভাত খাই, সেটা তুমি দেখলা না। তুমি 100টা প্রশ্ন করলা, প্রশ্ন করে ভালোবাসাটাকে তিতা বানাই দিলা, বুঝছো? তোমার এই খাবার আমি খাবো না, এবং নেক্সট 2 মাস আমার সাথে কোনো কথা বলবা না, আমার সামনে আসবা না। তুমি যাও না প্লিজ। শোনো, তুমি খাবারটা শেষ করে যাও। শোনো শোনো, এই তোমার কিন্তু আর একটা বয়ফ্রেন্ড নাই যে তোমার ডিম আর ভাত কিনা খাওয়াবে। সাদিয়া দাঁড়া, এদিকে আয়। সামনে আয়। হাসি বন্ধ কর। আজকে সারাদিন কোথায় ছিলি? বাবা গ্রুপ স্টাডিতে ছিলাম, সামনে পরীক্ষা না, এত প্রেসার। থাপড়ায়া সব দাঁত ফালাইয়া দিব। তোর পড়াশোনার অবস্থা তো আজকে আমি শুনলাম। তোদের টিচার অ্যান্সার আছে না, ও তো আমার ক্লাসমেট। ও যখন জানতে পারছে তুই আমার মেয়ে, তখন তোর ভালো রেজাল্ট গোনা আছে না, রেজাল্ট কার্ডটা নিয়ে আমার কাছে আসছে। আরে তুই তো সব সেমিস্টারে রিটেক আছে তোর, হ্যাঁ? তাহলে এতদিন যে তুই আমাকে রেজাল্ট শিট দেখাইছিস, কোথায় পাইছিস এগুলা? কোথায় পাইছিস? সরি বাবা, নীলক্ষেত থেকে করছি। নীলক্ষেতে করছিস মানে কি? হ্যাঁ, এই জন্য তো বলি সাত সকালে তুই কেন খাবার টেবিলে ঝগড়া শুরু করছিলি, এই জন্য করছিলি? জি বাবা। ওরে আমি রাগে শোকে পাগল হয়ে যাব। এই তোর কি সামান্য লজ্জাবোধ নাই? তুই আবার জি বাবা বলছিস? নিজের আপন বাবার সাথে কিসের লজ্জাবোধ? আর যখন ধরা পড়েই গেছি তখন যদি প্যাচ চাই, এটা আরো ঝামেলা না? খারাপ কিন্তু আরো হবে, এই জন্য তুই সকালে নাটক করছিলি। শোন, আগামী 2 দিন তোর খাওয়া বন্ধ। যতদিন পর্যন্ত রেজাল্ট ভালো না হবে ততদিন পর্যন্ত তোকে আমি 2 বেলা খাবার দেবো, 1 বেলা খাবার ক্যান্সেল। বাবা শোনো, 1 বেলাও আমি খাবো না। দরকার হলে আমি টিউশনি করব, মানুষের বাসায় কাজ করব, তারপরেও তোমার সামনে মাথা নত করবো না। তা তো ভালোই হলো। এক কাজ করি, আমাদের বাসায় যে কাজের বুয়াটা আছে না, তাকে ছাঁটাই করে দিই। প্রতি মাসে তুই 3000 টাকা পাবি।
ঘর থেকে ইনকাম শুরু, ব্যাপারটা ভালো না? না, ব্যাপারটা একদমই ভালো না। নিজে বাসে পরিশ্রম করব কেন, মানুষের বাসে যে কাজ করব, তাও তোমার সামনে মাথা নত করব না। সাদিয়া, তুই কিন্তু গায়ে গতরে বড় হইছিস, এই জন্য আমি তোকে চটটা দিলাম না। তোর কথা বলার স্টাইল, ধরন, কোন দিন যে মেজাজ খারাপ হয়, তোর একটা থাপ্পড় দেবো কইসা একদম কান বয়রা করে দেবো, বুঝবি তখন। যা আমার সামনে থেকে যা, যা। আবার তাকায় থাকে। হ্যালো। হ্যালো, কই তুমি? এই তো হাঁটছিলাম। বুঝলাম না, সারাদিন তো শুধু তোমার আড্ডাবাজি দেখি, কখনো তো পড়াশোনার কোনো নামগন্ধ নাই। সাদিয়া, তোমার কি জ্বর হইছে? হ্যাঁ, আবল তাবল কেন বলতেছো? তোমার অ্যাসাইনমেন্ট আমি করে দিই, তোমার প্রেজেন্টেশন আমি বানায় দিই, আর তারপর তুমি ফাইনালি গিয়ে ফেল করো, আর তুমি বলতেছো আমি পড়াশোনা করি না। ওকে, আমি সব বুঝছি, কিন্তু তুমি কিছু বুঝতে পারো নাই, বুঝছো? শোনো, একজন মহান দার্শনিক বলছে গার্লফ্রেন্ডের কথায় কখনো ভুল ধরতে হয় না, ধরলেই বিপদ। শুনো না এই কথা? না, শুনি নাই কোথাও। আচ্ছা, এই দার্শনিক যে বইটা লিখছে, এই বইটা কি আদৌ বাজারে বের হইছে, না এই কথাগুলো এখনো দার্শনিকের মনের মধ্যে আছে? শোনো, এরকম সস্তা যোগ করো কেন আমার সাথে? তোমাকে না বলছি সস্তা যোগ না করতে। আর সস্তার কথা মনে হয়েছে, কোনো বয়ফ্রেন্ডকে শুনছো গার্লফ্রেন্ডকে ডিম দিয়ে ভাত খাওয়ায়? সাদিয়া সোনামানিক, তোমার এই টোটাল প্রসেসটা না আমার মুখস্থ। কি কারণে তোমার মন খারাপ একটু আমাদের বলো তো। শোনো না, আব্বুর কাছে না রেজাল্ট শিট নিয়ে ধরা পড়ছি, তারপর না আবার না খেয়ে চলে আসছি, আবার বলছি কিছু খাবো না, কিন্তু আমার তো অনেক খিদা লাগছে। আমার জন্য একটু ফুল তেহারি নিয়ে আসবা প্লিজ। আচ্ছা, আজকে রাতটা কোনোভাবে একটু ম্যানেজ করে নাও, কাল দুপুরে আমি তোমাকে তেহারি খাওয়াবো। কিরকম বয়ফ্রেন্ড তুমি? একটা গার্লফ্রেন্ড ফোন করে এত সুন্দর করে রিকোয়েস্ট করে বলতেছে, সেটাও তুমি বলতেছো কালকে দুপুরে? মানুষ গার্লফ্রেন্ডকে খুশি করার জন্য কিডনি দিয়ে দেয়, কিডনি বেচে বেচে আইফোন কিনে দেয়, জানো না? সেখানে তোমার কাছে আমি এগুলো চাইছি? তোমার কাছে বলছে আমাকে তেহারি এনে দাও। আচ্ছা বুঝছি, তুমি হাত মুখ ধুয়ে নাও, ফ্রেশ হয়ে নাও, আমি গরম গরম তেহারি নিয়ে এক্ষুনি আসছি। ঠিক আছে, জলদি আসবা, আমার অনেক খিদা লাগছে। শুনো শুনো, সালাদটা একটু বাড়ায় আনো। হ্যাঁ আচ্ছা ঠিক আছে ম্যাডাম, আমি সালাদ বাড়াই আনবো, আপনি রেডি হন, আমি আসতেছি। আপনার সন্তানের ভালোবাসায় ও সুস্বাস্থ্যে বেড়ে উঠতে প্রয়োজন সানশাইনে তৈরি ঘরের খাবার। সানশাইন আটা ময়দা সুজি, ভালোবাসায় তৈরি। হ্যালো সাদিয়া, তুমি একটু বারান্দায় আসো না, তোর জন্য তেহারি নিয়ে আসছি। তাড়াতাড়ি নামো, তোমার জন্য তেহারি আনছি। বেবি, আমি তো নিচে নামতে পারবো না, প্লিজ তুমি একটু কষ্ট করে উপরে উঠো। আমার কি পাগলা কুত্তায় কামড়াইছে? তোমার বাবা আমার দুই চোখে দেখতে পারে না, কোনো মতে যদি সে জানতে পারে যে আমি তোমাদের বাসায় আসছি, তাইলে আমার এই ভাইয়া আমার হাড্ডে দিয়ে এসে নল্লি নেহরি বানায় সকালের নাস্তা করবো। শোনো অরণ্য, তুমি যদি এখন উপরে এসে আমাকে খাবারটা না দিয়ে যাও, আমি পানি খাবো না, তোমার খাবার খাবো না, আমি কিচ্ছু খাবো না। লক্ষ্মী সোনা, জাদুর কণা, একটু পরিস্থিতি বোঝার চেষ্টা করো, আমি কিভাবে আসবো বলো, তুমি একটু নামো। শোনো না, এই নারকেল গাছ অথবা এই দেয়ালটা টপকায় চলে আসো। আজ আমি বাসা দিয়ে বেরোবার সময় আতুল কুস্তি করিনি, এই জন্য এটাই আমার শাস্তি। তোমার বাবা যদি আমাকে দেখে তাহলে শিওর কুত্তা পিটান পিটাবে, আমি কেমনি কি করবো? এমন করো কেন? গার্লফ্রেন্ডের জন্য 2-4 বার মাইর না খাইলে কিসের ভালোবাসা বাসলা তুমি? প্রতিদিন যা তোমাকে থাকি, দু একবার মাইর খাওয়ার কোটা আমার পূর্ণ হয়ে গেছে, একটু নামো প্লিজ। শোনো, তুমি খুব অতিরিক্ত কথা বলো, এখন আমি রুমে যেয়ে গেট লাগায় শুয়ে পড়বো, তারপরে কিন্তু তোমার কোনো সরিতে কোনো কাজ হবে না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি দেখতেছি।
চা হয়েছে? থ্যাংক ইউ আঙ্কেল। আপনাকে আর কিছু দিব? বাবারে, আমার জীবনের সব চাহিদাগুলো হঠাৎ করে কেমন জানি ভ্যানিশ হয়ে গেল। এখন আর সবকিছু ঠিক আগের মতো মূল্যবান মনে হয় না। এখন নিজের পয়সা থাকাটাই মূল্যহীন মনে হয়। জানো, আমার মেয়ের চেহারাটা একটু পর পর চোখের সামনে ভাইসে ওঠে। আমার মেয়েটা যদি আর কয়েকটা দিন এই দুনিয়ার আলো বাতাস নিতে পারত। আঙ্কেল, এই ক্রিটিক্যাল সময় আপনি যদি আরো বেশি ভেঙে পড়েন তাহলে তো সাদিয়া আরো বেশি মেন্টালি উইক হয়ে যাবে। ওর সামনে এই সময় আমরা যত মেন্টালি স্ট্রং অ্যাক্ট করব, ও তত মেন্টালি শক্ত থাকবে। তাছাড়া আজকে বিকেলে ডাক্তাররা কিছু একটা বলবে ফাইনালি। আঙ্কেল, দেখবেন মেঘ কেটে গেলেই সাদিয়া আবার হেসে উঠছে। বাবারে, আমি তোমার উপরে প্রায় সময় খারাপ ব্যবহার করছি, তারপরেও তুমি একটা বছর আমাদের পরিবারের সাথে যেভাবে ছিলাম, মানুষ অনেক ভাগ্য নিয়ে এরকম একজন বন্ধু পায়। আল্লাহ যদি আমার সাদিয়াকে না নাই ফিরাইয়া দেয়, তাহলে সাদিয়ার সাথে তোমার বিয়েটা আমি ধুমধাম করে দেব। আঙ্কেল, এগুলো নিয়ে চিন্তা করার জন্য সারা জীবন পড়ে আছে। আসলে কি আঙ্কেল, সাদিয়া ঠিক আছে, সব ঠিক হয়ে যাবে, সাদিয়া একদিন সুস্থ হবে, এরকম একটা বুঝ ভেতরে ভেতরে আমিও নিজেকে দিয়ে যাচ্ছি। কিন্তু আসলে আমি ভীষণ ভয় পাচ্ছি আঙ্কেল। মেডিকেল টার্ম তো অনেক কমপ্লিকেটেড আঙ্কেল, আমি তো সব কিছু বুঝি না। কিন্তু ওর রিপোর্টস একটা নোট দেখলাম যে ধীরে ধীরে ওর ইন্টারনাল অর্গানগুলো বেইমানি করছে, আস্তে আস্তে করে একটা একটা অকেজ হয়ে পড়ছে। এই জন্যই আসলে আঙ্কেল জরুরি ভিত্তিতে মেডিকেল বোর্ড ডাকা হয়েছে। এর কিছুই সাদিয়া জানে না, একা খুব প্রেশার ফিল করছিল, তাই আপনাকে বললাম। চলো অরণ্য, আমরা আর এক কাপ চা খাই। আর তুমি একটু কষ্ট করে আমাকে হাসপাতালের নামাজের রুমে নিয়ে যাবো। আমি আমার মেয়েটার জন্য শেষবারের মতো আল্লাহর কাছে তুই হাত তুলে প্রচার করবো। অবশ্যই আঙ্কেল। আঙ্কেল, চার সাথে কি বিস্কিট দিতে বলবো? না, শুধু রং চা দিলেই হবে। এ মামা, চিনি ছাড়া চা দিও তো এক কাপ। ওরে বাবারে 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 কইরা গেলাম রে। ওরে বাবা, ওরে 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 বাবা। আঙ্কেল আঙ্কেল সরি আঙ্কেল, আমি আসলে দেখি নাই। আমার আসলে বাইকের ব্রেকটা হঠাৎ করে কাজ করে না তো আঙ্কেল, এই জন্য। ওরে হারামজাদা, তুই অরণ্য না, আমার মাইয়া সাদিয়ার একমাত্র অপদার্থ বন্ধু। জি আঙ্কেল, আমি অরণ্য। এই, তুই কি মনে করতেছস আমি কিছু বুঝি না? না, আমারে দেখা তোর বাইকের ব্রেক ফেল হয় নাই, তোর চরিত্রের ব্রেক ফেল হইছে। কি ভাবছস? আমারে হুন্ডার মধ্যে ধাক্কা দিয়া মাইরা ফালাইয়া তুই তোর নিজের রাস্তা পরিষ্কার করবি? তুই কি মনে করছস? বাবা, এটা হইতে আমি দেবো না, জীবনে দেবো না। না 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 আঙ্কেল, আমার সেরকম কোনো প্ল্যান নেই আঙ্কেল। ও অ্যাসাইনমেন্ট করতে করতে আঙ্কেল আমার ভোর হয়ে গিয়েছে আঙ্কেল। তারপর সকালে ফোন দিল যে ওকে ইউনিভার্সিটিতে ড্রপ করে দিতে হবে। আমি আসলে ঘুমের চোখে হুন্ডা টান দিছি তো, তাই লেগে গেছে। সরি। হাই 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 হাই, এই হারামজাদা কি বলে? তুই তো দেখতেছি গভীর ষড়যন্ত্রে লিপ্ত হইছস। আমার মাইয়ার এই বাইকে উঠাইয়া তারপরে ফালাইয়া দিয়া ঠ্যাং ভাঙ্গা দিবি, তারপরে কবি সরি আঙ্কেল, আমি ঘুম চোখে কন্ট্রোল করতে পারি নাই, তাই ধাক্কাটা লাগাইতেছে। এই আমার মাইয়ারে, ঠ্যাং ভাঙা মাইয়ারে তখন নিয়ে আমি কই যাবো? কোথাও যাইতে হবে না আঙ্কেল, আপনার মেয়ে যদি ঠ্যাং ভাঙ্গা যায়, না না ধরেন ঠ্যাং নাই, তাও আমি ওটা মাথায় ফেলে রাখবো। তুই বাসায় তো হারামজাদা তোরে খাইছি। আই খা খা হারামজাদা, খারা। এই তুই খারা ধরবি না, দাঁড়া, তোরে আজকে আমি খাইছি। এই পালাস কেন এখন? পালাস কেন? দাঁড়া, তোরে কি ভাবছস ধরতে পারবো না?
ফুলগুলা কে দিল? কে আবার দিবে, আছে তো একজনই। অরণ্য এসেছিল তোর সাথে দেখা করতে, এসে দেখলো তুই ঘুমাচ্ছিস, তাই তোকে জাগায়নি। পরে বাবাকে নিয়ে নিচে গেছে চা খেতে। বেচারা দৌড়াদৌড়ি করতে করতে একবারে নাজেহাল অবস্থা। না রে, ও যাই করছে মন থেকে করছে। জীবনকে তো কত রূপেই দেখেছি। এই যে দেখ তোর দুলাভাই, আজ প্রায় 2 বছর ধরে ওর সাথে কোনো যোগাযোগ নেই, কিন্তু কাগজে কলমে আমরা স্বামী স্ত্রী। আর এদিকে অরণ্য, কাগজে কলমে তোরা কিছুই না, কিন্তু দিনের পর দিন একটা বেটার হাফের দায়িত্ব পালন করে যাচ্ছে। ফুলগুলো খুব সুন্দর, তাই না আপা? হ্যাঁ, ফুলগুলো সুন্দর বলেই অরণ্য তোর জন্য নিয়ে এসেছে। আপা, আমার সব থেকে প্রিয় কাজ কি জানিস? চুলের মধ্যে ফুল গোজা। আমার বান্ধবীরা এত হিংসা করতো, কিন্তু অরণ্য ফোকা ছেলে, ও কোত্থেকে জানি রেয়ার ফুল নিয়ে আসতো, এনে আমার চুলে গুজে দিত। জীবনটা কেমন হয়ে গেল না আপা? এই কেমোথেরাপি, রেডিওথেরাপি নিতে নিতে চুলে যে অবস্থা, আর কখনো মনে হয় ফুল খুঁজতে পারবো না। এভাবে বলো না সাদিয়া, এটা খা, কেমোর প্রভাব কেটে গেলে আবার সব আগের মতো হয়ে যাবে। তখন যত ইচ্ছা নিজের চুলে ফুল গুজিস। আপা, তোরা না শুধুই যুদ্ধটা করে যাচ্ছিস। এই যুদ্ধে কবে আমি হেরে ভূত হয়ে বসে আছি। আমি যদি মরে যাই, আবার কবরটা মায়ের কবরের পাশে দিস, আবার কবরের উপরে আমার প্রিয় হাসনাহেনা গাছ লাগিয়ে দিস। তোকে সবার ভরসা পেতে নিজেকে হতে হয় পাতের মতো দৃঢ়, ঠিক যেমনটা জেডএসআর। জেরুসালেম 25 বছরের পথ চলায় নিরাপদে রাখার প্রত্যয়ে। বাদাম ভাজা খাওয়া খুব ভালো। তুমি খাও, মস্তিষ্কের বিকাশ তোমার দরকার, আমার না। কি ফুল কই? ফুল? ফুল জানি কেন লাগবে? তুমি এত বলদ কেন বলো তো অরণ্য? মানে তুমি আমাকে সবসময় ফুল এনে দাও এবং এটা আমার পছন্দ, তুমি এটা জানো। আজকে একটা ভ্যালেন্টাইন ডে, আমারও তো ইচ্ছা করে তুমি 8-10টা মেয়ের বয়ফ্রেন্ডের মতো আমাকে ফুল এনে দিবা এবং সুন্দর করে আই লাভ ইউ বলবা। সেটা তো তুমি করলা না, তুমি নিয়ে আসছো বাদাম। মানে তুমি কি এরকমই থাকবা সারা জীবন? সরি, আসলে হয়েছে কি, তোমার জন্য তো ফুল প্রতিদিন ফুল কিনে আনাটা আমার একটা অভ্যাস, কিন্তু এক্সক্লুসিভ কোনো ফুল পাইনি, সব লাল গোলাপ। তাও একটা লাল গোলাপের দাম চাই কত জানো? 100 টাকা। ওটা দোকানদারের উপর রাগ করে তুমি ফুলই কিনবে। তুমি তো কোনো সাধারণ মেয়ে না, তুমি সাধারণ মেয়েদের মতো কেন এক্সপেক্ট করতেছো বলো? সাধারণ মেয়েদের ফুল ফুটে একদিন, আর তোমার জন্য ফুল ফুটে সারা বছর। আমার না ভাবতেই খুব ভালো লাগে যে তোমার মতো সবচেয়ে ভালো একটা মেয়ে আমার জন্য। আর পটানি মার্কা কথা বলতে হবে না আমাকে। দেখুন, পটানি মার্কা কথা না, আমি মাঝে মাঝে ভাবি যে আমার মতো একটা উজবুক কেমনে তোমারে পটায়। ইউ আর রাইট। যাই হোক, এখন চলো তোমাকে ফুল কিনে দিই। 101টা লাল গোলাপ লাগবে না আমার, তোমার 101টা লাল গোলাপ। আরে আমার লাগবে, চলোই না, চলো। পেশেন্টের নিকটাত্মীয় কে আছেন এখানে? স্যার, আপনি আমাকে বলতে পারেন, আমি ওর সবচেয়ে নিকটাত্মীয়। আচ্ছা, আসলে কিছুক্ষণ আগে আমাদের মেডিকেল বোর্ড শেষ হয়েছে, তো পেশেন্টের বর্তমান অবস্থা এবং রিপোর্ট অ্যানালাইসিস করে আমরা সিদ্ধান্ত নিয়েছি এবং স্যাররা সবাই একমত হয়েছেন যে
উনি আসলে আর খুব বেশি দিন আমাদের মাঝে নেই। উনি ক্যান্সারের একদম শেষ অবস্থায় আছেন, যেটাকে আমরা লাস্ট স্টেজ বলে থাকি। তো আর বেশি দিন উনি আসলে সার্ভাইভ করবেন না। তো এখন শুধু ওনার পেলিয়েটিভ ট্রিটমেন্ট দেওয়া সম্ভব। তো ওনার জন্য বেস্ট যতটা সম্ভব পেলিয়েটিভ ট্রিটমেন্ট দিয়ে ওনার এখন যতটা ভালো রাখা যায়। তো আপনারা এখন পেলিয়েটিভ ট্রিটমেন্টের জন্য ব্যবস্থা গ্রহণ করুন। স্যার আর কি কোনো উপায় নেই? এখন অনেক দেরি হয়ে গেছে, ক্যান্সারের লাস্ট স্টেজে এসে এখান থেকে আসলে কোনো কিছু করা সম্ভব না। পেলিয়েটিভ ট্রিটমেন্ট ছাড়া আর কোনোভাবে সম্ভব না। কোনো ডাক্তার বা কোনো মেডিকেল ট্রিটমেন্ট আর ওনার কোনো ইমপ্রুভমেন্ট করতে পারবেন না। আসলে কিছু করার নেই। হাসপাতালে কি যেমন খুশি তেমন সাজবো প্রতিযোগিতা শুরু হচ্ছে? না, তেমন কিছু না। আজকের দিনটা খুব স্পেশাল। আজকের দিনে তোমার আর আমার প্রথম দেখা হয়েছিল, তাই আমি ভাবলাম যে কি করে এই দিনটাকে মেমোরেবল করে রাখা যায়, এবং ভেবে আমি পেলাম যে তোমাকে আজকের দিনে বিয়ে করে দিনটাকে মেমোরেবল করে রাখা। তুমি কি পাগল? এটা কি পরে আসছো? বদলাও। এই টুপিটা তোমাকে কি অদ্ভুত দেখাচ্ছে অরণ্য। না, আমি এটা বদলাবো না, বরং তুমি এই শাড়িটা ঝটপট পরে নাও। এখন রাত দুপুরে মজা করছো আমার সাথে? সাথে আমি সিরিয়াস। বাবা নিচে গেছে নতুন পোশাক পরতে, আর তোমার বোন মানে আপু আমাদের বিয়ের সময় তো শরবতের দরকার মিষ্টিমুখ করার জন্য। আপু নিচে ক্যান্টিনে গিয়েছে চিনি আনতে, শরবত বানাতে। আজকে এখনই আমাদের বিয়ে, কাজী সাহেব নিচে ওয়েট করছে। এখন কিন্তু বেশি বেশি পাগলামি হয়ে যাচ্ছে। জীবনে কিছু কিছু সময় পাগলামি ভালো। যেটা গান আছে না, পাগল ছাড়া দুনিয়া চলে না। ওটো ওটো ওটো। আরে না। আরে হ্যাঁ। কোথায় বিয়ে? এখানে বিয়ে। বললাম না তোমাকে যে কাজী সাহেব নিচে অপেক্ষা করছে। সত্যি? হ্যাঁ। বাবা জানে? বললামই তো যে বাবা জানে, বাবা নতুন পোশাক পরতে গিয়েছে। চলো। তোমাকে দেখতে কি অদ্ভুত দেখাচ্ছে। মোটেও অদ্ভুত লাগছে না। কেমন লাগছে তোমার? একদম ভালো লাগছে না। একটা বাসর রাত, কোনো ফুল নাই, কোনো গান বাজনা নাই, কোনো প্রদীপ নাই, কিছু নাই। তুমি আর আমি আছি, আর আছে দুটো মানুষের খুব ভরা ভালোবাসা। দূর, আমার বিয়ে নিয়ে আমার কত স্বপ্ন ছিল। বাইরে খুব বৃষ্টি হচ্ছে, তাই ফুল আনতে পারিনি। তুমি সুস্থ হও, তারপর বাসায় গিয়ে আমরা পুরো ফুল দিয়ে বাসর ঘর সাজাবো। অরণ্য, তোমার কি আমাকে বড্ড বোকা মনে হয়? তুমি জানো আমার আর বাড়ি ফেরা হবে না। আজকে বোর্ড মিটিংয়ে ডক্টর না করে দিয়েছে না।
আর সাথে সাথে তুমি উজবুকের মতো বিয়ের শাড়ি আর কাজী নিয়ে হাজির। না, সেরকম কিছু না। সবাই আসলে জিজ্ঞেস করে যে আমি পেশেন্টের কি হই। আমি গর্ব করে বলতে পারবো যে আমি ওর হাজবেন্ড। করোনো থাক, বাসর রাতে তোমাকে এক গাদা মিথ্যা কথা বলতে হবে না। আর এমনিও তুমি তো জানো না যে মিথ্যা বললে তোমার চেহারায় সেটা বোঝা যায়। কেউ উজবুকের মতো চেহারা করে একটা মিথ্যা কথা বলো তুমি। যেরকমই হোক, আজকে তো আমার বাসর রাত। আমি যদি তোমার কাছে একটা জিনিস চাই, তুমি কি আমাকে দিবা? বলো কি চাও। অরণ্য, বাইরে ভীষণ সুন্দর বৃষ্টি হচ্ছে, প্লিজ আমাকে একটু ভিজতে দাও। আমি হয়তো আর কোনোদিন ভিজতে পারবো না। এটা আমার ওয়াইফ হিসেবে তোমার কাছে প্রথম এবং শেষ চাওয়া। প্লিজ না করো না। আপনার সন্তানের ভালোবাসায় ও সুস্বাস্থ্যে বেড়ে উঠতে প্রয়োজন সানশাইনে তৈরি ঘরের খাবার। সানশাইন আটা ময়দা সুজি। ভালোবাসায় তৈরি Ah